দ্বার রুদ্ধ করে যদি ভ্রমটিকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। আমাদের অবস্থাটা এখন এরকম পর্যায়ে দাঁড়িয়ে আছে। গত কয়েকদিন ধরে, মানে 21 তারিখের আগে থেকে ভয়ঙ্কর রকমের একটা সুন্দর একটা পরিকল্পনা আমাদের মাথায় চাপিয়ে দেওয়া হলো, প্রোপাগান্ডা চাপিয়ে দেওয়া হলো। আর আমরা দুর্ভিক্ষের মানুষের মতো একে অপরের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করলাম। আর সেই সুযোগে সুযোগে অনেক কাজ হলো। এখনো আপনারা সেটাই করছেন, সেটাই করুন। আমার মনে হয় এই গ্রুপবাজি আর এই মাংস খাওয়া খাইটাই করতে শুরু করুন। এবার আসি মূল ফ্যাক্টে। কয়েকটা জিনিস বলা খুব জরুরি, সেটা বলাটা না বললে নয়, এবং সেটার উপরে আপনারা ডিসিশন নেবেন কি করবেন না করবেন। অন্তত আমাদের তো আর কোনো কথা খাটে না, এখানে নামে আমরা দাঁড়িয়ে আছি, আসল কাজ অন্যরা করছে, আপনারা করছেন, করুন। প্রথম একটু ধরবো, কারণ একটা ন্যারেটিভ যেটা তৈরি হয়েছে, বিভাজন যেটা তৈরি হয়েছে, সেই বিভাজনটা তো আগে ইয়ে করতে হবে, তারপরে অন্য কথা। সকাল সকাল একটা খবর প্রত্যেককে পেয়ে গেছে যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল 29 তারিখে তাদের রিভিউ পিটিশন ফাইল করেছে, আর 3 তারিখে রাত্রিতে এসএসসি ফাইল করেছে। যদিও দপ্তর থেকে জানা যাচ্ছে দপ্তর নাকি কিছু জানে না। ভালো করে শুনবেন, দপ্তর জানে না কালকে তাদের 3 তারিখে তাদের ফাইল হয়েছে। স্টেট আগের দিন যখন যাওয়া হয়েছিল, স্টেটের কিছু চেলাচামুন্ডা তো ঢুকে আছে আমাদের মধ্যে না, তাদের থেকেও যে রিপোর্ট 29 তারিখে যে ফাইল হয়েছে সেটাও নাকি কেউ জানে না। ভালো, এবার পুরনো জায়গা থেকে আসি। এই যে আজকে ফাইলটা হলো, তার পুরনো জায়গা থেকে ফিরি। প্রথম যখন বিকাশ ভবনে মিটিংটা হলো, সেই বিকাশ ভবনেও কিছু সিলেক্টিভ টিম ছিল, কারা আসলে সেখানে বলবে বা আলোচনা করবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও কারা বলবে, সেখানেও কয়েকজন সিলেক্টিভ পার্সন ছিল। আমরা মারামারি করে ঝগড়া করে সেগুলোকে চেঞ্জ করিয়েছি, এবং সেই চেঞ্জ করে জোর করে মাথা গুলিয়ে ঢুকিয়েছি। যারা ছিল তারা বিশেষ একটি রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের লোক, ভালো করে জেনে রাখুন, এবং সেটা সরকার পক্ষের লোক। জোর করে আমরা মাথা গুলিয়ে ঢুকিয়েছিলাম সেখানে, আর ঢুকতে পেরেছিলাম আমাদের আন্দোলনের জন্য, অন্য কোনো কারণের জন্য না। যখন বিকাশ ভবনে বসে কথা হলো, সেদিনের প্রেস বাইট গুলোও দেখবেন। সেদিনও আমরা বলেছিলাম যে একটা যোগ্যদের লিস্ট বের করতে হবে, যোগ্যদের, এবং সেই লিস্ট হাতে যেন থাকে, সেই লিস্ট পাবলিশ যেন করা হয়। তাছাড়াও পরীক্ষা নেওয়া যাবে না, স্ট্রিক্টলি আমরা বলেছিলাম। নোটিফিকেশন দেওয়া যাবে না, স্ট্রিক্টলি আমরা বলেছিলাম। এবং প্রত্যেকটা কাজ যা কিছু আমরা করবেন, যেহেতু আমাদের জীবন মরণের প্রশ্ন আছে, আমাদের সঙ্গে আলোচনা করে করবেন। আপনারা যদি ড্রাফট রেডি করেন, আপনারা যদি রিভিউ পিটিশনের দিকে যান, তাহলে অবশ্যই আমরা থাকবো, সাথে আমাদের লয়াররা থাকবে। সেই লয়ারদের সাথে আলোচনা করে কথা বলে তারপরে আপনারা রিভিউ পিটিশনে যাবেন। কথাটা ছিল এরকম। তারপর যত দিন গিয়েছে চাপটা বেশি পড়েছে, কারণ আমরা তো খুব টাফ হোমওয়ার্ক দিয়েছিলাম, একটু শক্ত হোমওয়ার্ক দিয়েছিলাম সরকারকে, যে আপনি কি করছেন আমাকে জানাতে হবে, কারণ আমার জীবন মরণ নির্ভর করছে আপনার হাতে। তাই আপনি কোন কোন গ্রাউন্ডে রিভিউতে যাচ্ছেন আমাদেরকে বলতে হবে, এই টাস্কটা তাদেরকে দিয়েছিলাম। এবং আমরা দু একজন মিলে ওই জাপ দেখবো বা ওই আলোচনায় অংশগ্রহণ করব এমন ছিল না, ছিল আমাদের কয়েকজন লয়ারকে এখানে রেখে তবে আলোচনাটা করব। এটা ছিল আমাদের বক্তব্য। তারপর পরিকল্পনা তৈরি হয়েছে অনেক। 21 তারিখে যখন আমরা যাব, 21 তারিখে যখন আমরা এসএসসি অফিসে আন্দোলনের জন্য যাব,
তার আগে মধ্যশিক্ষা পর্ষদের একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল হয়। সেই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল হয়ে সেখানে বলা হয়, কাদের অজুহাত দেওয়া হয়? টিচারদের নয়, হয়েছিল স্টুডেন্টদের, শিক্ষা ব্যবস্থার। সেখানে বলা হয়েছিল যে সেই অর্ডার কপি অনুযায়ী বলা হয়েছিল স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, এই অংশটা যাবে স্কুলে। এই অংশটা যাবে স্কুলে কতদিন? ডিসেম্বর পর্যন্ত। এবং তারপরে যখন আমাদেরকে সবাই বলতো যে আমরা স্কুল যাচ্ছি না কেন, তখন আমরা কি বলতাম? রিমাইন্ডার দিচ্ছি। ওই গ্রুপে গ্রুপে অনেক গল্প শুনছেন, অনেক ভয়েস শুনছেন, অনেক কথা শুনছেন, আর একটি নবম দশম শিক্ষক সমন্বয়ের গ্রুপের যে নানান ক্যাম্পেনিং হয়েছে সেটা শুনছেন। এবার জিজ্ঞাসা করুন কারা ওইগুলো নিয়ন্ত্রণ করছে, কাদের কাদের মধ্যে দিয়ে সেগুলো আছে। যাদের নাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল তারা তারা তাদের মধ্যে ওখানে কেউ ছিল কিনা সেগুলোও জিজ্ঞাসা করুন। অনেক দিন ধরে অনেক কথা খোলসা করতে চাইছিলাম না, বলতে চাইছিলাম না। অনেক জটিলতা থাকে, সেগুলোকে গ্রুপের স্বার্থে কিছু বলি না, যাতে গ্রুপটা থাকে, আন্দোলনটা হয়, যাতে রিভিউ পিটিশন থেকে অন্তত ফিরে আসার জায়গাটা হোক। এখন তো আবার নানান এজেন্সি ঢুকেছে এখানে, বলছে নাকি তারা নাকি বিশাল ব্যাপার, তাদের তারা নাকি তাদের সাথে নাকি কোনো আলোচনা করা হয় না, নানা হয় না, ইত্যাদি ইত্যাদি অনেক তো বলা হচ্ছে। প্রমাণ দিয়ে দেবো, হয় হয়েছে কি হয়নি, আলোচনা কারোর সাথে হয়েছে, কথা হয়েছে কি হয়নি, প্রমাণ দিয়ে দেবো। প্রমাণ আছে হাতে, আসুক, কবে বসবে, কে কতজন পিটিশনার নিয়ে বসবে, বসুক। মুখ কোনটা আর মুখোশ কোনটা সেটা খুলে দেবো। কিন্তু মুশকিল হচ্ছে আপনারা মুখোশকে বেশি পছন্দ করেন, মুখোশকে আপনারা বেশি পছন্দ করেন, আর মিথ্যা কথার স্বাদ খুব বেশি হয়। মিথ্যা কথার স্বাদ বেশি, সেটা শুনতে এবং খেতে ভালোবাসি। যাই হোক, তাহলে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এরা যাবে স্কুলে। আর আমাদের যখন সবাই বলতো যে স্কুল কবে থেকে যাবেন, আমরা বলতাম কারা স্কুল যাবে, কারা স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, সেই লিস্টটা অন্তত বের করুক কমিশন। কমিশনে যাওয়ার 3-4 দিন আগে থেকেই একটা অংশ রিভিউ ফাইল রেডি করে দিয়েছে, ঠিক করে দিয়েছে। ও 1 থেকে 3, 1 থেকে 2 এরকম করে একটা ঠিক করেও রিভিউ পিটিশন শুরু হয়ে, মানে ওকালাত সাইন শুরু হয়ে গেছে। আমরা তো কোনো কিছু রিভিউ ফাইল করিনি, কোনো পিটিশন দায়ের করিনি, কোনো ওকালাতনামা সাইন করিনি। কেন? কারণ আমরা 13 তারিখের আগে এই কাজটা করতে চাইনি। মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, এই প্যানেলটার উপরে কতটা আক্রোশ আছে এটা যদি আমাকে এখন বোঝাতে হয়, তাহলে আপনাদেরকে আর বেশি কিছু বলে লাভ নেই। এই প্যানেলটার উপরে সত্যি সত্যি কত বড় রাজনৈতিক ষড়যন্ত্র ছিল যাতে এতগুলো ছেলেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। জীবনে কোনোদিন এরকম জটিল জাজমেন্ট হয়নি। আমি ল পয়েন্ট বলতে চাইছিলাম না, এখন আজকে আমি কিছু বলবো, হয়তো কিছু বলবো। কত জটিল জাজমেন্ট হয়েছে আপনারা কেউ জানেন না। সুপ্রিম কোর্টের ইতিহাসে জটিল জাজমেন্ট নেই, ছিঁড়ে ফেলে দেওয়ার মতো জাজমেন্ট, ছিঁড়ে ফেলে দেওয়ার মতো জাজমেন্ট। এখন আমি ওই জাজমেন্টের প্রসঙ্গটায় আসবো, তার আগে একটু বলে নি। 21 তারিখে যখন আমরা আন্দোলনে গেলাম, আমরা তো কেউ ঘরের ভিতর ঢুকিনি। চেয়ারম্যানের প্রচুর প্রতিযোগী ছিল, তারাও ঢুকবে, তারাও মারামারি করবে, তারাও ঢুকবে, তারাও আলোচনা করবে, এইসব ছিল। ভিতরে দুরকম কথাবার্তা হয়েছে, দুরকম কথাবার্তা শোনা যাচ্ছে। আজকেও দুরকম কথাবার্তা। 29 তারিখে রিভিউ পিটিশন ফাইল হলো, 3 তারিখে রিভিউ পিটিশন ফাইল হলো। কেন? বলা তো হয়েছিল 13 তারিখের আগে কেউ ফাইল করবে না। তাহলে এই যে দ্বিচারিতা হলো, তাহলে কি মুখ কোনটা মুখোশ কোনটা? কারা মিথ্যা কথা বলছে? আমরা আমাদের স্ট্যান্ড কিন্তু আমরা ঠিক জায়গায় রেখেছি। আমরা রিভিউ পিটিশন ফাইলও করব এবং 13 তারিখের পর তুলব, এটা ছিল আমাদের বক্তব্য। কেউ কেউ বলছে ওই তো সরকার গেল, সরকারকে আটকালে না। বেশ, ঠিক আছে,
সরকারকে আটকানোর গেল না, টেন্টেড একটা পার্ট, আনটেন্টেড একটা পার্ট, গভর্নমেন্ট একটা পার্ট, স্কুল সার্ভিস একটা পার্ট। এখানে টেন্টেডরা রিভিউ পিটিশনে গেল, তাদেরটা ক্যান্সেল হয়ে গেল মানে আমারটা ক্যান্সেল হয়ে যাওয়া নয়। কিন্তু আনটেন্টেডদের একটা গ্রুপ গেল, তাদেরটা ক্যান্সেল হয়ে যাওয়া মানে অন্যদের গুলো কিন্তু বিপদ আছে। তাহলে কারা খেলছে? কারা খেলছে এখানে? খেলাটা খেলছে কারা? আমরা চাকরি বাঁচানোরই লড়াই করছি, এখানে কোনো ভাঁওতাবাজি কাজটা আমরা করছি না, যে কারণে আমরা 13 তারিখের মধ্যেই ফাইল করে 13 তারিখের পরে তুলতে চাইছি। বাকিরা কি করছে? বাকিদের স্ট্যান্ড কোথায়? সবাই তো জানতো এই কথাটা। বাকিদের স্ট্যান্ডটা কোথায়? প্রশ্নটা আমাদের করছেন কেন? তাদেরকে করুন। আগে করাটা অপরাধ ছিল না 13 তারিখে করাটা সঠিক ছিল? নিজেদেরকে প্রশ্ন করুন। সামান্য একটা এমএ ফাইল দিয়ে আপনারা বুঝতে পারছেন না আক্রোশটা কোন জায়গায়? মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন বোর্ড করলো। বোর্ড, হু ইজ বোর্ড? অ্যাপয়েন্টিং অথরিটি, নট রিক্রুটমেন্ট অথরিটি। সেখানেও রিক্রুটমেন্ট অথরিটিকে টেনে নিয়ে যাওয়া হলো, স্টেটকে টেনে নিয়ে যাওয়া হলো। বলা হলো আপনি বলুন যে এই ঠিক আছে ডিসেম্বর পর্যন্ত পড়ানোর সুযোগ আপনাকে দিচ্ছি, কিন্তু আপনাকে এফিডেভিট দিতে হবে যে মের মধ্যে, মের লাস্ট 31শে মে, তার মধ্যে আপনাকে নোটিফিকেশন দিতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত রকম প্রসেস কমপ্লিট করতে হবে পরীক্ষার। এই যে ক্রাইটেরিয়া, এই যে জোর করে একটা জিনিস প্রেসারাইজড করে দিয়ে দেওয়া হলো। যাওয়া তো হয়েছিল শুধু স্কুল পর্যন্ত, স্কুলের জন্য কথা বলার জন্য, স্কুল হ্যাম্পার হচ্ছে বলে গিয়েছিল তো বোর্ড। সবাইকে ডেকে একটা করে জোর করে জিনিস প্রতিষ্ঠা করে দেওয়া হলো। তারপরেও আপনাদের কি মনে হয়, তারপরেও কি মনে হয় যে এখানে আমাদের এই মুহূর্তে এই সময় রিভিউ পিটিশনটাকে তোলা উচিত? তোলা উচিত? যারা চাকরি হারিয়েছেন, এই প্রশ্ন আপনাদেরকে বলছি। যারা বাইরে থেকে এজেন্সি নিয়ে এসছে তাদের কথা আমি বলতে চাইছি না। আমি চাকরি হারা, আমারও চাকরি গিয়েছে। আমি একজন চাকরি হারার জায়গা থেকে আমার স্ট্যান্ডটাকে আমি একটা জায়গায় ধরে রেখেছি। মেবি আমি ভুল, কিন্তু আপনারা ঠিকটা বিশ্লেষণ করুন। কোর্টরুমের পুরো সিনারিওগুলো ভুলে যাবেন না, অতীতকে ভুলবেন না। সেখানে এত কম্পাইলেশন ছিল, এত জিনিস ছিল, সামান্য সেগ্রিগেশনটা পর্যন্ত করলো না। আমরা আমাদের জায়গায় ঠিক আছি, এখনো ঠিক আছে। চলে যান সবাই, মারামারি করুন, 1 থেকে 3 নিয়ে, 2 থেকে 4 নিয়ে, 6 থেকে 7 নিয়ে, এসটি নিয়ে। শুনুন তাহলে আজকে কি হয়েছে। আজ কাল থেকে কন্টিনিউয়াস আমার কাছে ফোন আসছে, কন্টিনিউয়াস। বলছে, কেউ বলছে 4 থেকে 7কে এরকম ভাবে বাদ দিয়ে দিচ্ছেন কেন? কখন আমরা বলেছি এই কথাটা? কেউ বলছে 1 থেকে 3 নিয়ে আপনারা মিথ্যা কথা বলছেন কেন? কখন আমরা মিথ্যা কথা বললাম? একটা টিম ফোন করলো, বলছে 2 আর 3 মধ্যে কোনো দুর্নীতি নেই, সমস্ত ওএমআর প্রবলেম গুলো আছে 1-এ। তাহলে 1টাকে বাদ দিয়ে 2 আর 3কে নিয়ে করছেন না কেন? এসটি এসসি দের গ্রুপটা বলছে যে এসটি এসসি দের জায়গা থেকে কেন করছেন না? কিছু জন ফোন করলো, তারা বলছে কোনো সাবজেক্টে কোনো দুর্নীতি নেই, ওইসব জায়গায় আমি যাব না, আমাকে ওই সাবজেক্ট দিয়ে বের করার চেষ্টা করতে হবে। বাহ, দারুণ ব্যাপার। 2 থেকে 3 লড়ছে, 3 থেকে 7 লড়ছে, 2-3 আলাদা করে লড়বে, এসটি এসসি আলাদা করে লড়বে, সাবজেক্ট ওয়াইজ আলাদা করে লড়বেন। সবাই ছোট 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 ভাগ হয়ে বেরিয়ে যান, রিভিউ পিটিশন করুন। আর যখন আপনারা এরকম ভাগ হয়ে আছেন, সেই ভাগের জায়গা থেকে দাঁড়িয়ে আসল ভাগটা যে খেলো সে হচ্ছে গভর্নমেন্ট। ভালো করে মিলিয়ে নিন কথাটা, কারণ আপনারা গুজব শুনতে ভালোবাসেন। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ শিক্ষক শিক্ষিকাদের কথা ভাবে, কতজন ভাবে আমি জানি না, কিন্তু কিছু নেতৃত্ব ভাবে। যে নেতৃত্ব থেকে আপনারা প্রত্যেকদিন গাল দেন, তারাই রাস্তায় পড়ে আছে। যখন আন্দোলনের দিনের শেষে আপনারা সব চলে যান, তখন টেন্টেডদের মার খাওয়ার জন্য আমরাই কয়েকজন থাকি, যাদের মুখগুলো আপনারা দেখেন। সরকারের পুলিশের লাঠি খাওয়ার জন্য আমরাই ওখানে পড়ে থাকি। স্কুল সার্ভিস কমিশনের আন্দোলন যেদিন হয়েছিল সেদিন আপনারাই চলে গিয়েছিলেন 30 জন নিয়ে, আমরা উঠিনি। কেন উঠে গিয়েছিলেন? টেন্টেডদের যখন আপনাদের বারবার আমরা ভয়েস দিচ্ছিলাম আপনারা আসুন, কেন উঠে গিয়েছিলেন? অনেক গ্রুপে অনেক নেতৃত্বকেও দেখছি অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলছে। আমাদের স্ট্যান্ডটা কি সেটা ভালো করে আপনারাও জানেন, আমরাও জানি।
গভর্নমেন্ট নিজেও বলেছিল আমরা যা কিছু করব তোমাদেরকে না জানিয়ে করব না। এসএসসি নিজেও বলেছিল যা কিছু করব তোমাদেরকে না জানিয়ে করব না। ড্রাফট রেডি করব তোমাদেরকে না পড়িয়ে করব না। মেনেছে তারা? তাহলে তাদেরকে এত বিশ্বাস করছেন কেন? সেদিন যখন আচার্য সদনের ওখানে যাওয়া হয়েছিল ওই 21 তারিখে, আমরা তো ঢুকিনি, অনেকে ঢুকেছিল। সেখানে কমিশন নাকি বলেছে 1 থেকে 3, ভালো করে শুনবেন, 1 থেকে 3 তারা নাকি লিস্ট পাবলিশ করবে। 4 থেকে 7 লিস্ট পাবলিশ করবে না। ওদের ল পয়েন্টটা ভালো করে বুঝুন, আইন দিয়ে বুঝবেন, আবেগ দিয়ে নয়, আর নিজের জায়গা থেকে দাঁড়িয়ে নয়, আইন দিয়ে বুঝবেন। অনেকে অনেক কথা বলবে, আইন দিয়ে বুঝুন, লয়ারের সাথে কথা বলুন, সবাই লয়ার, এখানে লয়ারের সাথে কথা বলুন। তারা বলছে যে 1 থেকে 3 লিস্ট নাকি তারা বের করবে। তখন একজন প্রশ্ন করেছে, স্যার তাহলে 4 থেকে বাকি অংশ যেটাকে বলছেন তাদের লিস্ট পাবলিশ করবেন না, তাহলে তাদেরকে কি আপনারা টেন্টেড ধরছেন? বলছে হ্যাঁ, তাহলে তারা টেন্টেড। স্যার তারা কি তাহলে স্যালারি পাবে না? বলছে হ্যাঁ, তাহলে পাবে না। স্যার তাহলে তারা কি স্কুল যেতে পারবে না? বলছে না, পারবে না। সমস্যাটা শুরু হয়েছে এইখান থেকে। যখন দুটো অর্ডার কপির কথা ভাবুন, বারবার আপনাদের বোঝাচ্ছি, দুটো অর্ডার কপির কথা ভাবুন। একটা হচ্ছে মেন অর্ডার কপি, সেটা নিয়ে পরে কথা হবে। একটা অর্ডার কপি যেটা হচ্ছে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের অর্ডার কপি, স্কুল যাওয়ার অর্ডার কপি। দুটো অর্ডার কপিকে একই সঙ্গে গুলিয়ে দিয়ে জটিলতা তৈরি করছে গভর্নমেন্ট, সরকার। আপনাদেরকে আবারও বলছি, মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন অনুযায়ী নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, তারা 1-এর মধ্যেও আছে, 2-এর মধ্যেও আছে, 3-এর মধ্যেও আছে, 4-এর মধ্যেও আছে, 5-এর মধ্যে আছে, 6-এর মধ্যে আছে, 7-এর মধ্যেও আছে। তারা সবাই স্কুল যেতে পারবে। আরো একটা প্রমাণ আমি দিয়ে দিচ্ছি, দেখুন। ল দিয়ে ভাববেন, ল, আইন দিয়ে ভাববেন, আইনের কথা বলিনি তো। তাহলে 4 থেকে 8 সবাই কিন্তু, এই 1 থেকে 8 সবাই কিন্তু স্কুল যেতে পারবে ডিসেম্বর পর্যন্ত, কারণ নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এর মধ্যে সবাই এরা পড়ে। যদি তা না হয়, কারণ সেই অর্ডার কপিতে সেটাই লেখা আছে, যদি 4 থেকে 8 কে আপনি টেন্টেড বলেন, তাহলে 1 থেকে 3 এখানে তো টেন্টেডদের পার্সেন্টেজও বেড়ে যাবে, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, সুপ্রিম কোর্ট এটাও বলেছে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এর মধ্যে যত সংখ্যক ইন সার্ভিস এবং লেট ফ্রম অ্যানাদার সার্ভিস আছে তারা স্কুলে যেতে পারবে, তারা পুরনো চাকরিতে ফিরে যেতে পারবে। তাহলে 4 থেকে 8 এর মধ্যে যারা ইন সার্ভিস বা লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস আছে তারা কি পুরনো চাকরিতে ফেরত যেতে পারবে না যদি কমিশন তাদের টেন্টেড বলে? মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন অনুযায়ী, ভালো করে বুঝবেন। মেন অর্ডার কপির কথা এখনো বলিনি, মেন অর্ডার কপির কথা আমি পরে আসছি। তার মানে কি গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে? সে কারণ অর্ডার কপিতে স্পষ্ট বলা আছে যে টেন্টেড, স্পেসিফিক্যালি টেন্টেড, সে কিন্তু কোনো অপরচুনিটিস পাবে না। সে পরীক্ষা দিতে পারবে না, সে টাকা ফেরত তাকে দিতে হবে। সে যদি লেফট অ্যানাদার সার্ভিসের মধ্যে হয়ে থাকে, সে কোনো চাকরিতে ফেরত যেতেও পারবে না। তাহলে নট স্পেসিফিক্যালি টেন্টেড যারা, তারা কিন্তু পুরনো চাকরিতে ফেরত যেতে পারবে যদি সে নট স্পেসিফিক্যালি টেন্টেড এর মধ্যে পড়ে। সে 1 হোক, 3 হোক, 2 হোক, 4 হোক, 7 হোক, সবাই। ফান্ডাগুলো তো বুঝছেন না, ভয়েস শুনছেন আর একটা গ্রুপের ক্যাম্পেনিং শুনছেন। ওই গ্রুপটাকেই কাজে লাগানো হয়েছে ক্যাম্পেনিং এর জন্য, ওই গ্রুপেও এমন কিছু জন ইন সার্ভিস আছে যারা কোনো রিভিউ পিটিশনে যাচ্ছে না, কিন্তু তারাই আবার উল্টো পাল্টা করে বলছে, পোস্ট দেখতে পাচ্ছি তাদের। তাহলে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছিল সেদিন, আর তারপর যদি রিভিউ পিটিশনের কথা বলা হয়েছিল, কে আটকাবে? গভর্নমেন্ট যদি মনে করে 1 থেকে 3 নিয়ে যাবে এবং সেটার মধ্যে একটা গ্রাউন্ড নিশ্চয়ই আছে। আমরা বারবার লাইভ, আজকের লাইভ এবং আগের দিনের লাইভের কোনো পার্থক্য দেখতে পাবেন না। আমরা গভর্নমেন্টকেও বলেছি সেই সময়, এসএসসি কেও বলেছে বারবার, 1 থেকে 3 এর মধ্যে যদি কোনো স্পেশাল গ্রাউন্ড থাকে
আর সেই গ্রাউন্ড দিয়ে যদি আপনি রিভিউ পিটিশনটা অ্যাকসেপ্ট করাতে পারেন, তাহলে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি এই কাজটা করার জন্য। আপনি এটা করুন, আপনি এটা করুন। এখনো বলছি সেই কথাটা, সেদিনও বলা হয়েছে সেই কথাটা। আমি নিজেও 2 নম্বর কাউন্সিলিং, কার চাকরির দরকার নেই। 1 থেকে 3-এর মধ্যে আমরা স্পেশাল লয়ার, স্পেশাল এওয়ার দিচ্ছি। 4 থেকে 7টা সেখানেও একজন স্পেশাল লয়ার, স্পেশাল এওয়ার আছে। তাহলে বিভাজনের জায়গাটা কোন জায়গা থেকে হচ্ছে, কারা করছে এই বিভাজনটা? সবার তো নিজে নিজের লয়ার আছে। সুপ্রিম কোর্টে কেস তো উঠেছিল। সুপ্রিম কোর্টে যে কেস উঠেছিল সেই কেসে আমরা 9-10 ফ্রেশ, 11-12 ফ্রেশ, ক্যান্সার পেশেন্ট, লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস সবাই ছিল, ইন সার্ভিস সবাই ছিল। শুধুমাত্র একটা অংশ সুযোগ পেল। বারবার বলছি, একটা অংশ সুযোগ পেল, সেটা তো কোর্ট ডিসাইড করবে। আরে বাবা, রিভিউটা আগে অ্যাকসেপ্ট তো হোক, তারপরে তো আলোচনা। তাহলে সরকার বা এসএসসি একবার এক কথা বলছে, আবার 2 দিন পরে আর এক কথা বলছে। সেদিন নাকি এটা বলা হয়েছে যে হ্যাঁ, তারা 1 থেকে 3কে নিয়ে যেতে চাইছে। যাক না, সেটা তো আলাদা প্রসঙ্গ, সেটা তো মেন জাজমেন্ট আর রিভিউর প্রসঙ্গ। আর মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, সবাই যেতে পারবে স্কুল, যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। এই দুটো জিনিসকে গুলিয়ে দেওয়া হচ্ছে। মেন যে জাজমেন্ট, সেখানে 1 থেকে 3 যদি 1 বছরের মধ্যে ধরা হয়, তাহলে তারা এক্সপিরিয়া প্যানেলের বাইরে। এই অংশটাকে ভাবা হচ্ছে। তাহলে এটাকে যদি একটা স্পেশাল গ্রাউন্ড করে রিভিউতে যাই, তো গভর্নমেন্টও গেলে যাক, আমরা তো যাচ্ছি। 4 থেকে 7 সেখানেও যাওয়া হচ্ছে। আর গভর্নমেন্ট তাকে বিশ্বাস করে আমরা মারামারি করছি নিজেদের মধ্যে। বলা হচ্ছে নাকি আমরা বাধা দিয়েছি। সরকারের কোন কাজে বাধা দিয়েছি আমরা? সরকারের কোন দপ্তর ভেঙে গুড়িয়ে দিয়েছি? এটাই বোধহয় অপরাধ, এটাই বোধহয় অপরাধ। সেই জন্য আজকে এই ধরনের কার্যকলাপ। আমরা সেদিনকে গেলাম বিকাশ ভবনে, 39 জন স্যার ম্যাডামের ইয়ে হয়নি, মানে স্যালারি হয়নি। আপনারা জানেন 39 জন আজকে কেন বললাম? কারণ 39 জনের মধ্যে 40 জন ছিল সেখানে, কিন্তু আজকে আমি 39 জনের নাম বলছি, তার কারণ তার মধ্যে একজন টেন্টেড ঢুকেছিল। বলুন, যে লিস্টটা দেওয়া হয়েছে তার মধ্যে টেন্টেড থাকছে কেন? বলুন, যে কোনোদিন জয়েন করেনি সে যে লিস্টটাই, সেখানে টেন্টেড থাকছে, সেখানে তার নাম থাকছে কেন? যদি লিস্টের প্রসঙ্গ বলুন, আমি গ্যারান্টি দিচ্ছি এসএসসির কাছে না 1 থেকে 3-এর লিস্ট আছে, না 1 থেকে 7-এর লিস্ট আছে। নো লিস্ট, তাদের কাছে কোনো লিস্ট নেই, কোনো লিস্ট নেই। আমাদের সঙ্গে পুরো মিথ্যা কথা বলছে। কালকেই পাবলিশ করুক, দেখি এসএসসির কত ক্ষমতা, 1 থেকে 3-এর লিস্ট পাবলিশ করুক। কে মানা করবে দেখি? আমি গ্যারান্টি দিচ্ছি পাবলিশ করতে পারবে না। যদি পাবলিশ করতে পারতো, এই পরিচ্ছন্ন লিস্ট যদি থাকতো, শেষে আবার ডিআই এর কাছে কেন গেল? কারণ এসএসসির বর্তমান যে অবস্থা, আগের যে সার্ভার, 2টো সার্ভারের, সেই সার্ভার আগে কে রেকটিফাই করেছে? রেকটিফাই হয়নি। গল্প দেওয়া হচ্ছে আমাদেরকে, গল্প দেওয়া হচ্ছে এখানে। এবং যেদিনকে আমরা বিকাশ ভবন গেলাম, কেন গেলাম? আমরা গেলাম, ওই 40 জন দাঁড়িয়েছিল, চিন্ময়কে বলি, চিন্ময় গিয়েছিল, বললাম যে তুই সকাল থেকে গিয়ে ওই কাজটা কর, আমি শুধু যাব, পরে গিয়ে একটা পারমিশন বের করব। পারমিশন যে কবে শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করবে? যোগাযোগ তো কেউ করেননি। যোগাযোগের থ্রু কি? চাকরি আমার গিয়েছে, কোনো শিক্ষাশলের নেতা নেতৃত্বে যায়নি, তাহলে আমাকে ওখানে ধরে যেতে হবে কেন বারবার? প্রশ্ন করবেন না আপনারা? তো সেখানে এই 40 জনের চাকরির জন্য কারা ছুটে গিয়েছিল? এই 40 জনের মধ্যে কারা কারা ছিল? 1 থেকে 3 ছিল না? সেই 40 জন তো কালকে কমেন্ট করলো, কথা বললো, তাদের সত্যতাটা আপনার চোখে আসেনি। সেটিং যদি করা হবে, তাহলে কারা করছে? যাদের কাছে ইনফরমেশন গুলো আগে থেকে থাকছে। সেখানে টেন্টেড ক্যান্ডিডেটদের সঙ্গে শিক্ষামন্ত্রী এতক্ষণ ধরে কথা বললো, কই আমাদেরকে কথা বললো না? কারণ জবাব ছিল না। যেদিন আমরা গিয়েছিলাম সেদিন ছিল 3 তারিখ, আর 29 তারিখে অলরেডি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইল করে দিয়েছে। ফাইল করে দিয়েছে, কোন মুখে কথা বলবে?
সেই জন্য পারমিশনও দেয়নি, পিছনের গেট দিয়ে পালিয়ে গিয়েছে। আর আপনারা বলছেন সরকার 1 থেকে 3 নিয়ে যাবে বলেছে, আর তার জন্য কেউ বাধা দিয়েছে, তাকে এই আন্দোলনে ঢুকতে দেওয়া হবে না, তাকে এই লড়াইয়ে ঢুকতে দেওয়া হবে না, এইসব নানান কথাবার্তা আপনারা নিজেদের মধ্যে চালাচ্ছেন, দিয়ে মারামারি করছেন। কই, কালকেও তো পাঠানো হয়েছিল ড্রাফট দেখতে যাওয়ার সময়, কালকেও তো যাওয়া হয়েছিল, কালকে কেন ড্রাফট দেখালো না? আজকে তো ফাইল হয়ে গেছে 3 তারিখে, এবার কি হবে বল? কালকেও তো বলেছিল ফাইলে ত্রুটি, আপনারা দেখবেন হুমায়ুনেরও একটা ভয়েস আছে, দেখবেন ওখানে ছিল, কথা বলেছে যে কালকে ফাইল করবে না, ড্রাফট সংক্রান্ত কিছু গন্ডগোল আছে। তার মানে কি, ওরা ড্রাফটটা দেখিয়ে ফাইল করবে বলেছিল। তাহলে 3 তারিখে রাত 10টার সময় ফাইল হয়ে গেল, ড্রাফট না দেখিয়ে কেন ফাইল হয়ে গেল? খেলাটা কে খেলছে? শুনুন, ডিরেক্টর সবসময় পিছনে থাকে, আর ওই পিছনে থেকে থেকেই তারা খেলায়, আর আমরা বাঁদরের মতো নাচি, বাঁদরের মতো নাচি, এখানে আমরা বাঁদরের মতো নাচছি। আরে ভাই, আমাদের যদি মনে হয়েছে যে 1 থেকে 3-এর একটা স্পেশাল গ্রাউন্ড আছে, আলাদা করে এসএলপি তো আমরা করেছি, 4 থেকে 7-এর আলাদা করে, সরি রিভিউ, 4 থেকে 7-এর একটা অংশ তারা সেখানেও করা হয়েছে। একটা সামগ্রিক মানে সামগ্রিক যে লো ফলস যেগুলো আছে, যেটা রিভিউতে করতে হয়, রিভিউ করার ক্ষেত্রে যে আইনি দুর্বলতাগুলো আছে, যেগুলো যে জন্য রিভিউটা কেন অ্যাকসেপ্ট করবে সেই বিষয়গুলো বলে, সেটাকেও নিয়েও একটা কমন করা হয়েছে, সেখান নিয়েও প্রশ্ন। আরে ভাই, শ্যাম দেওয়ান স্যারের রিকোয়েস্টই করা হয়েছে এটা, আর কিছু বলার আছে সব বলে দিই আপনাদেরকে। বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে রিভিউটা চলছে, আপনি কে বলছে, কার বলছে, কোন নেতা বলছে, কোন জায়গায় কে কোন মহাসাধ্য সাধন করে ফেলেছিল, তাদের ইনস্ট্রাকশন যেভাবে হবে সেগুলো নিয়ে আপনারা কথা বলছেন। তাহলে আমরা রাস্তায় এতদিন কি জন্য থাকলাম? আর লাঠিও আমরা খাচ্ছি, কেসও আমরা খেয়ে রেখে দিয়েছি, আন্দোলনে আমরা টেন্টেডদের হাতেও মার খাওয়ার জন্য রেডি হয়ে আছি, আমরাই 30 জন আন্দোলনে পড়ে থাকছি। আপনারা পালিয়ে গিয়েছিলেন কেন? বুকে হাত দিয়ে বলুন, কেউ আপনাদের বলেছিল আপনারা বাড়ি যান? এসএসসি অফিসের সামনে থেকে বাড়ি কেন গিয়েছিলেন? লিস্ট দিয়ে দেবে বলে, আপনাদের স্যালারি ঢুকবে বলে, ওই ডিসেম্বরের স্যালারি পাওয়ার জন্য আপনারা আন্দোলনে এসেছিলেন। এখন আপনারা লাফাচ্ছেন আন্দোলন করুন, বলুন কে কে দায়িত্ব নেবেন? আপনারা দায়িত্ব নিন। আমরা আমাদের সম্পর্কে অনেক আজে বাজে কথা শুনেছি, যারা পড়ে থাকছে, মার খাচ্ছে, কেস খাচ্ছে, তাদের সম্পর্কে তারাও বিশ্বাস, আর কোথা থেকে কে একটা ভয়েস দিয়ে দিচ্ছে সেটাকে আপনারা বিশ্বাস করছেন। করুন, আপনারা নিজেদের মধ্যে মারামারি করুন, দুর্ভিক্ষের মানুষ কুকুরের মতো মানুষের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, খান। আমি আপনাদের বলে রাখলাম, জীবনে কোনোদিন জিততে পারবেন না, কোনোদিন জিততে পারবেন না, কারণ আপনারা প্রতিপক্ষ নির্বাচন করতে পারছেন না, বারবার আপনাদের এটা বোঝাতে চাইছি, প্রতিপক্ষ নির্বাচন করুন। কারা আমাদের প্রতিপক্ষ? আরে একটাই দাবি নিয়ে রাস্তায় নামা যেত নাকি? একটাই দাবি, যার জন্য আমার চাকরি গিয়েছে সে কিভাবে ফিরিয়ে আনতে পারবে সে বুঝুক। যতক্ষণ পর্যন্ত আমার চাকরি না ফিরে পাবো, আমি এখানে বসলাম, আর চাকরি যদি আমার রিভিউ পিটিশন থেকে যায়, তাহলে তাদেরকেও আমরা দেখবো। কি তার ল আছে সে বার করুক, কোথায় কি ল আছে, সে কোন আইন পাস করবে, কি করবে, সে দেখে নিক। আমার নিজের অপরাধের জন্য আমি চাকরি হারাইনি, যার অপরাধের জন্য আমি চাকরি হারিয়েছি দায়িত্ব তাকে নিতে হবে। যদি এই স্ট্যামিনা নিয়ে আন্দোলন করতে না পারেন, যান 1 থেকে 3 নিয়ে লড়ে আসুন, যান 4 থেকে 7 নিয়ে লড়ে আসুন, দেখি আপনাদের কতগুলো রিভিউ পিটিশন আমরা জিতে আসতে পারেন। যান। যারা নাচাচ্ছে, মাদরের মতো পিছন থেকে নাচছেন, শিক্ষক শিক্ষিকা হয়েছেন, খুব খারাপ লাগছে, পেটের যন্ত্রণায় উঠতে পারছি না, তারপরেও রাস্তায় পড়ে আছি, তারপরেও আন্দোলন করছি, তারপরেও বিয়ে করছি, তারপরেও আমরা ভিলেন, তারপরেও এক একজনকে ভিলেন বানাচ্ছেন আপনারা। আসল ভিলেনকে ধরতে পারছেন না, কারা ভিতর থেকে খেলছে। প্রত্যেক দিন একটা করে আইকন বানিয়ে ফেলছে, প্রত্যেক দিন একটা করে এজেন্সিকে ধরে নিয়ে চলে আসছেন, এই এজেন্সি আমাকে এই করে দেবে। আইন দিয়ে কেস জেতা যাবে না, বলে দিলাম। আইন দিয়ে যদি কেস জেতা যেত, আমি প্রথমেই জিততাম, কারণ ওই আইনে বলা আছে অথরিটি ভুল করলে আমার দায় নয়। সেই রেফারেন্সটা ওখানে দেওয়া হয়েছে, আমার চাকরি গেল কেন বলুন? ওই আইনে বলা হয়েছে প্রশ্ন ভুল আর টুকাটুকি হলে পারে তবে প্যানেল ক্যান্সেল করা যায়, তাহলে আমার প্যানেলটা কেন ক্যান্সেল হলো? আমি আইনি দুর্বলতার পয়েন্টসগুলো এখানে বলতে চাই না, এরকম হাজার হাজার পয়েন্ট দিয়ে দিতে পারি আপনাদের, হাজার হাজার পয়েন্ট দিয়ে দিতে পারি। আপনারা লড়াই করছেন নিজেদের মধ্যে। আরে আইনি লড়াই যেটা কোর্টে চলবে, সেটা 1 থেকে 3-এ চলবে, 4 থেকে 7-এ চলবে, আইনি দুর্বলতা নিয়ে চলবে। কাকে ভিলেন বানাচ্ছেন?
যারা আপনাদেরকে ইন্ধনগুলো দিচ্ছে তাদেরকে বলুন, বোঝান কারা ভয়েস দিচ্ছে, কার ভয়েস শুনছেন। সরকার নিরাপত্তা পেয়ে গেল, সরকার নিরাপদ হয়ে গেল। কাদের কাছ থেকে? আনটেন্টেডদের কাছ থেকে, টেন্টেডদের কাছ থেকে নয়। সেই জন্য ওদের কাছে বসলো, সেই জন্য ওরা জানতে পারছে অনেক কথা। কাল যদি আপনি ড্রাফে দেখেন যে এই ওএমআর ইস্যু যেটাকে তারা মানতে রাজি নয়, যদি বলে এরাই হচ্ছে আনটেন্ট, এরা এদের এই ওএমআর নিয়ে আমরা কিন্তু জানি না এই ওএমআর কার, রিভিউতে ওভার কনফিডেন্স হয়ে অন্য বেঞ্চে যাবে বলে যদি এরকম বলে, পারবেন তো আটকাতে চাকরিটা? কাকে চাপ দেওয়া দরকার? মারামারি করুন নিজেদের মধ্যে, বারবার বলছি মারামারি করুন। শিক্ষক আপনারা, শিক্ষক শিক্ষিকা এই সামান্য টেকনিকটা বুঝতে পারছেন না। আপনারাই গিয়ে স্কুলে ইতিহাস পড়াবেন আর বলবেন ডিভাইড অ্যান্ড রুলস পলিসি ইংরেজ খেলেছিল। ইংরেজ কোথায় খেলছে? আপনারাই তো খেলেছেন, আপনারা খেলছেন এখানে। ইংরেজ শিখিয়েছিল, যুগ যুগ ধরে শাসক সেটা মানছে, আর আপনারা গিলছেন। আইনি লড়াই আলাদা, রাস্তার লড়াই আলাদা। রাস্তা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে, কারণ আইনও যদি বলেন সংবিধানের প্রথম প্রস্তাবনায় উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া লেখা আছে, তার কথাটাই শেষ কথা। পারবেন সেই জায়গাটায় নিয়ে যদি না, আজকে আমি দিল্লি এসেছি কেন জানেন? আইনের জন্য নয়, কোনো লয়ারের সঙ্গে গিয়ে দেখা করার জন্য নয়। এইখানে আমি আন্দোলন তৈরি করার জন্যই আমি এসেছি। আমি বিশ্বাস করি না যে ওই কোর্ট দিয়েই সবকিছু হবে, কারণ কোর্ট দিয়েই সবকিছু হলে সরকারটা মাঝখান থেকে ফাঁক থেকে পালাত। বড় বড় নেতাকে যদি জেলে ধরেন আজকে, কাল রাত 1টার সময় গিয়ে যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট খোলা হয়, আর আমরা বানের জলে ভেসে এসেছি। কার অপরাধে চাকরি পেয়েছি? এক একটা এজেন্সি তৈরি হয়েছে, এক একটা মুখ, সে গিয়ে একবার লাইভ করে দিচ্ছে, সেখানে গিয়ে শুনে সব লিঙ্ক ছড়িয়ে দিচ্ছে। আর একজন মহান ব্যক্তিকে তৈরি হয়েছে, সে দেখুন করে দিচ্ছে। সরকারকে কেন আটকালেন না রিভিউর জন্য? বেশ করেছে, সরকার করলো, আপনারা বাধ্য করে করা করিয়েছেন তাকে। কেন উঠে এসেছিলেন? সেদিনকে আমরা বলেছিলাম 30 জন নিয়ে মার খেতে খেতে বাধ্য হয়ে লাস্টে বললাম চলুন উঠে যান, চলুন এইভাবে খেলাটা খেলুন। দুটো উপায়, আমি দুটো উপায়ের কথা বলি। আইদার আমাদেরকে বিলিভ করুন, আর তা নাহলে আমরা ছেড়ে দিচ্ছি, সবকিছু বুঝিয়ে দিচ্ছি, আপনারা নেতা নির্বাচন করুন দয়া করে, দয়া করে। আমাদের দরকার নেই এই অসুস্থতা নিয়ে বা এরকম করে লাফালাফি করার, কারণ 1 মাস ধরে এইসব করে বেড়াচ্ছি। প্রত্যেকটা পাই টু পাই হিসাব আপনাদের দিয়েও দেওয়া হয়েছে, এদিনও লাস্ট পেজের হিসাব দিয়ে দিয়েছে। হ্যান্ডেলাকে আমি বলে দিচ্ছি, যত এই নতুন পিটিশন যা যা সংক্রান্ত আছে, আপনারা নির্বাচন কাকে মুখ করবেন, কাকে নিয়ে আন্দোলন করবেন, আপনারা তৈরি করুন, আমরা ছেড়ে দিচ্ছি। আর যদি আমাদেরকে করতে হয়, তাহলে পরে মনে রাখবেন ওই নানান হাজার জনের কথা শুনে আপনারা কনফিউজ হবেন, আর মাঝরাতে রাত 12টার সময় আমাদেরকে মিটিং করে সেটাকে ক্লারিফিকেশন দিতে হবে। পারবো না করতে, পারবো না করতে। রাত্রি 1টার সময় একজন নেতাকে অ্যারেস্ট করলে পারে দিন দুনিয়া এক হয়ে যায়, পার্লামেন্ট বিধানসভা এক হয়ে যায়, রাতের বেলা কোর্ট খুলিয়ে যায়, বিল নেওয়া হয়। আপনার বেলায় হবে না। কার হাতে শক্তি আছে? আপনার হাতে? সরকারের হাতে শক্তি আছে। সরকারের কোন একজন খুব ঘনিষ্ঠ মহলের ঘনিষ্ঠ লোককে কালকে অ্যারেস্ট করে, দেখি মুখ্যমন্ত্রী কি করে, দেখি তার অবস্থান কি থাকে। রাস্তায় বসে পড়ে উনি, জানেন? দেখেননি রাজীব কুমারকে যখন অ্যারেস্ট করেছে, রাস্তায় বসে থাকেনি উনি? জাননি? তাহলে মুখ্যমন্ত্রীকেও এই স্টেপটা নিতে হবে। আমি জানি এই ধরনের কথা বলছি, অ্যারেস্ট করবে, করুন না। সত্যি কথা বলছি আমি। শাসক বিরোধী সবাই আমার বিপক্ষে আছে। আমাকে আমার রাস্তা ক্লিয়ার করতে গেলে আমাকে আন্দোলন ছাড়া পথ নেই, যেটা আমি বারবার বলছি। আমরা বারবার আন্দোলনে নামাতে চাইছি, আর আপনারা 10টা 4টে ডিউটি করতে যান। 4টের সময় রাত হয় পালান, আর যারা দূরের জেলা, যারা বাড়ি যেতে পারে না, 4টের সময় কি করে? 3টের গাড়িটার জন্য অপেক্ষা করে। রাত হয়ে যায়, 3টের গাড়িতে বেরিয়ে চলে আসেন। এই নিয়ে জীবনে চাকরি বাঁচবে না, যতই আপনার আইন থাকুক। আইন দিয়ে যদি আমাদের চাকরিটা প্রথমেই বেঁচে যেত, প্রথমেই বেঁচে যেত। আমাদের সম্পর্কে বাজে কথা বলছেন, বলুন। ওকে দিয়ে এই করানো, যে এর জন্য সরকার আটকে গিয়েছে, ওর জন্য সরকার আটকে গিয়েছে। তাহলে আমরা তো আন্দোলন করেছিলাম। 29 তারিখে সরকার কি করে ফাইল করলো? 3 তারিখে এসএসসি কি করে ফাইল করলো? আমাকে ড্রাফট না দেখিয়ে। সেগুলো মাথায় আপনাদের ঢোকে না? শিক্ষকতা করছেন আপনারা, যেন এত কথা আমি বলতেও চাইছি না। আমাদের স্ট্যান্ড আমরা বলে দিচ্ছি। আমরা কি করছি? আমরা 1 থেকে 3 একজন এওয়ার, অবশ্যই ভালো এবার ভালো লয়ার দিয়ে ফাইল করছি। 4 থেকে 7 সেম করছি। আর 1 থেকে 7 যেটাকে বলা হচ্ছে, সেটা আসলে 1 থেকে 7 নয়,
সেখানে এই ধরনের জটিলতাগুলো নেই। একটা স্ট্রিক্ট যে পয়েন্টস আছে সেই পয়েন্টস অনুযায়ী করা হচ্ছে। কারা কারা কেন এই রিভিউ অ্যাকসেপ্ট করা উচিত সেটা বলে দেওয়া হচ্ছে। এই 3টে কাজ আমরা করতে চলেছি। আপনাদের রাজি থাকলে বলবেন, না থাকলে সমস্ত কিছু যাকে রাজি করাবেন তাকে দিয়ে দেবো, আমরা নমস্কার করব। আর যদি মনে করেন আন্দোলন, আমি পরিষ্কার বলে দিচ্ছি এই সপ্তাহের মধ্যে আন্দোলন হবে এবং আন্দোলনের গাইডলাইন্স যা হবে, যদি বলেন, যদি মনেন আমাদেরকে প্রয়োজন আছে, যদি মনে করেন আমাদের প্রয়োজন আছে তাহলে বলবেন। যদি মনে করেন প্রয়োজন নেই তাহলে ওই গাদা এজেন্সি তৈরি হয়েছে, এজেন্সির হাতে আপনারা টেন্ডার দিন, আমরা সবটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। অনেক আজে বাজে কথা শুনছি, আপনারা প্রতিবাদ করলেন না তো। যে 40 জনের বেতনের জন্য কালকে ওখানে পড়ে থাকা ছিল, সেই 40 জনের উচিত ছিল যখন মিথ্যা করে বলছে আমরা ওখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে ইনডোর মিটিং করেছি, আপনারা কেন বললেন না? আপনাদের সাথেই তো ছিলাম। চেয়ারম্যানের সঙ্গে যখন চেয়ারম্যান বেরিয়ে যাচ্ছে তখন তো তাকে ঘিরে ধরে আমরা এই সমস্ত কথাবার্তাগুলো জিজ্ঞাসা করলাম, আপনারা কেন বললেন না? তার প্রতিবাদটা করলেন না। তার মানে অপপ্রচারটা হবে, আর যেটার প্রচার, যেটাকে আপনারা নিজের চোখে দেখবেন, সেগুলো বিরোধিতা করবেন না আপনারা। তারা বলছি কেন? বলার তো এজেন্সি তৈরি হয়েছে, তাহলে অ্যান্টি কথা বলার, আমরা সঠিক কথা বলার এজেন্সি তৈরি হবে না কেন? যদি মনে করেন যে এই কেস ফিরিয়ে আনবেন, এক এবং অদ্বিতীয় বলে দিচ্ছেন আন্দোলন, আর সরকার কোনোদিন আন্দোলন চাইবে না, তার জন্যই তারা বিভিন্ন রকম ভাবে এই গুটিগুলো সাজিয়ে বিভিন্ন এজেন্সিকে ভিতরে ঢুকিয়ে, বিভিন্ন লোককে এখানে ভিতরে ঢুকিয়ে এই গল্প কথাগুলো তৈরি করছে। চাকরিতে যখন থাকবেন না, ডাস্টবিনে পড়ে থাকবেন, তখন আমার কথাগুলো মনে হবে যে হ্যাঁ এই লোকটা সঠিক বলেছিল, গাল দিন আজকে, কিন্তু মনে হবে এই লোকটা সঠিক বলেছিল, সেদিন মনে হবে। কারণ আমরা ঠকে শিখি, ঠেকে শেখার যায়নি। ঠেকে গিয়েছেন তো, হেরে গিয়েছে, চাকরি শেষ, চাকরি শেষ, এটা মাথায় ঢুকিয়ে নিন। যদি মনে করেন তাহলে এই সপ্তাহের মধ্যেই যা ইনস্ট্রাকশন থাকবে সেই ইনস্ট্রাকশন আপনাকে পালন করতে হবে। সেটা আমার জন্য বাস্তব, আপনাদের জন্য বাস্তব। মাসের পর মাস শুধু আমরা কাজটা করবো এরকম চলবে না। তাই যাই হোক, যদি মনে করেন আপনারা আপনাদের কমেন্ট বক্সে ডিসিশন জানাবেন, যা কিছু বলার আপনার জেলা লিডারকে জানাবেন, বা যদি জেলা লিডারকে মানে মনে হয় যে না তাদের মধ্যেও গন্ডগোল আছে, আমাদেরকে জানাবেন। আর কাজটা যদি মনে করেন যে হ্যাঁ এরা কাজ করতে পারবে, তাহলে আমাদেরও কিছু বাধা আসে। জেলার লিডাররাই অনেক সময় অনেকে বলে বাধা আসে, সেই বাধাগুলো অতিক্রম করার জায়গাগুলো আমাদেরকে দিতে হবে। গুজবে কান দিয়ে যদি মনে করেন হ্যাঁ এটা দিই এই হবে, এটা দিয়ে তাই হবে, আপনারা করুন। আমি মনে করছি আন্দোলন ছাড়া কিছু হবে না। আপনারা কি বলছেন আমি জানি। যদি সরকার এটা বলেছিল, সরকার ওটা বলেছিল, এরা করতে দেয়নি, ওরা করতে দেয়নি, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর চাই। আজকে 29 তারিখে সরকার রিভিউ পিটিশন ফাইল করেছে, কে জানতো? 3 তারিখে এসএসসি রাত্রিবেলা ফাইল করলো, অথচ আগের দিন বললো ড্রাফট দেখিয়ে ফাইল করব। এটা কেন বিবেচনার বাইরে হবে? এগুলো বোঝার চেষ্টা করুন। আসল খেলাটা কোন জায়গায়, আসল খেলাটা কোন জায়গায়। হাজার হাজার গ্রুপে হাজার হাজার কথা শুনুন, এখনই হাজার হাজার ভয়েস শুনুন, হাজার হাজার লেখা শুনুন, হাজার হাজার স্ক্রিনশট শুনুন, স্ক্রিন ভিডিও শুনুন, আর মাথাটা খারাপ করুন, দিয়ে নিজেদের যা ইচ্ছা তাই করুন। আর যদি মনে করুন ইন্ডিভিজুয়াল এই লোকগুলোকে ভরসা করা যায়, ভাবুন। আর তা নাহলে আমরা চলে যাচ্ছি, আপনারা অন্যদেরকে দিয়ে ভাবুন। কারণ চাকরিটা গিয়েছে, এবার আর মান সম্মানটা অন্তত যাক, এটা আমরা চাই না। আর একটা জিনিস জেনে রাখবেন, যাই বলছেন, জীবনে কোনোদিন কারোর সাথে আপোষ করিনি, করার প্রয়োজন মনে করি না। আর টাকা দিয়ে কেনার মতো কোনো মাইকা লাল নেই, এটাও বলে দিন, ঠিক আছে? না, কোনো কিছুর জিনিস দিয়ে কেনার লোক নেই। একমাত্র একটা যদি মনে করে যে এই লোকটা প্রতিবন্ধক, একটা জায়গা থেকে তাকে সরিয়ে দিতে পারবে, সেটা হচ্ছে মৃত্যু দিয়ে। তাছাড়া আমাকে সরানোর করার ক্ষমতা কারণ নেই, কোনো সরকারেরও নেই, জেলে ঢুকিয়েও নেই। এই স্টেমিনাটা রাখি বলে দিনের পর দিন রাস্তায় পড়েছিলাম, এই ক্ষমতাটা রাখি বলে। আর যদি মনে করেন যে এই লোকগুলো এই কাজগুলো করছে, তাহলে বাস হয়ে গেল, ছেড়ে দিই। লাস্ট মেসেজ, আন্দোলন করতে এসেছি, দিল্লিতেও আন্দোলন করতে যাব, পশ্চিমবাংলায়, এবং এই আন্দোলনটা হবেই। আর চাকরি যতদিন না বাঁচে সেই অনুযায়ী হবে। যদি রিভিউ পিটিশনে হারা হয় আর তার আগে যদি সরকার নোটিফিকেশন দেয়, তাহলে সরকারের হবে। আমি বলে দিচ্ছি, সরকার নোটিফিকেশনের প্ল্যান নিচ্ছে, সরকারের ওএমআর টেন্ডার রেডি হয়ে গেছে। যদি আপনারা মনে করেন আবার নতুন করে পরীক্ষা দেওয়া মানে সরকার নিজেকে শুদ্ধ করছে, সেই জন্যই সরকার অনেক উল্টোপাল্টা ভাবে ডিভিশন করবে আর আমাদেরকে ভাঙার চেষ্টা করছে, বিভিন্ন জনাকে দিয়ে ভাঙানোর চেষ্টা করছে, বিভিন্ন জনের লবি তৈরি করছে, যারা আমাদের প্যানেলের মধ্যে নেই। ত্রেতা ভগবান, তারাও নানান রকম কথা বলছে। আরে ঠিক আছে, সরকার না হয় করেছে একটা পার্টি,
এসএসসি নাহলে একটা করেছে একটা পার্টি, আমরা প্রেসদের মধ্যে থেকে একজনের ক্যান্সেল যদি হয় তার দায় কে নেবে? আমরা মনে করছি না 13 তারিখের আগে রিভিউ পিটিশনটাকে ফাইল করিয়ে ক্লিয়ার করিয়ে তোলাটা নিরাপদ, এটা আমরা আমাদের ডিসিশন জানাচ্ছি, মনে করছি না নিরাপদ। যদি কেউ নিরাপদ মনে করেন তাহলে নিরাপদ যান, এই বেঞ্চেই চলে যান, তারপরে অবস্থা হবে আপনাদের। আর একটা কথা, লাস্ট, লেট ফ্রম অ্যানাদার সার্ভিস এবং ইন সার্ভিস নিয়ে প্রচুর জটিলতা আছে। এই রকম জাজমেন্ট বাপের কালে জীবনে হয়নি। জটিলতা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আজকে রাত্রি 10টার সময় লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস এবং ইন সার্ভিসদের সঙ্গে গুগল মিট হবে, আপনারা থাকবেন, সেখানে বিস্তারিত জানানো হবে, এইটুকু বলে দিলাম। আর এবার আমরা আন্দোলনের জন্য পারমিশন বা যা কিছু করানোর করেই দিচ্ছি, এই দিল্লিতে, কলকাতায় আপনাদের যা ব্যবস্থা করে দিচ্ছি। এবার আপনারা যেটা ভাববেন, যদি মনে করেন এদেরকে ভরসা বিশ্বাস করার দরকার আছে করুন, আর নাহলে সরকারকে বিশ্বাস করুন, আর যারা এরকম ভাঙছে তাদেরকে বিশ্বাস করে যান, বাস এটুকুই বলুন।